হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর যে ভূগোল সিলেবাস আছে সেই সিলেবাসের এই যে অষ্টম অধ্যায়ে পশ্চিমবঙ্গ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের প্রথম যে পার্ট অর্থাৎ অবস্থান এবং প্রশাসনিক বিভাগ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই প্রশাসনিক বিভাগ সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে গেলে যেভাবে প্রশ্নগুলো পরপর করতে হবে, বড় এবং ছোট প্রশ্ন, সেগুলো আমি পরপর এখানে আমি লিপিবদ্ধ করেছি প্রথমেই। তো দেখো, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হলো কেন, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ যে জিনিসটা কথাটা এসেছে পশ্চিম প্লাস বঙ্গ, বঙ্গটাকে ভেঙে তার সঙ্গে পশ্চিম যুক্ত হলো, কেন হলো সেটা আমাদেরকে প্রথমেই জানতে হবে যে পশ্চিমবঙ্গ নামকরণটা হলো কেন। তাহলে দেখো, আমি তোমাদের এখানে ইতিহাসটা বলছে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে পশ্চিমবঙ্গ নামে কিন্তু কোনো রাজ্য ছিল না। তখন অবিভক্ত বাংলা বঙ্গদেশ নামে পরিচিত ছিল, অর্থাৎ যে বাংলা বঙ্গদেশ মানে আমরা এখন বাংলাদেশ বলছি যে অংশটা, সেটা ছিল পূর্ববঙ্গ, বুঝতে পেরেছো? আর আমাদের পশ্চিমবঙ্গ যেটা আছে এটা ছিল তোমার পশ্চিমবঙ্গ। দুটো নিয়ে একটাই ছিল, সেটা হচ্ছে বঙ্গদেশ, মানে একটাই দেশ। এবার স্বাধীনতার সময় এই বঙ্গদেশ দ্বিখণ্ডিত হয়, এবং একটি অংশ পশ্চিমবঙ্গ নামে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়, অর্থাৎ যে পূর্ব অংশ যেটা সেটা তোমার হয়ে যায় বাংলাদেশ, এবং পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গ নামে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। বঙ্গদেশের পশ্চিমের অংশ বিশেষ নিয়ে এই রাজ্য গঠিত হয় বলে এর নাম পশ্চিম প্লাস বঙ্গ সমান হচ্ছে পশ্চিমবঙ্গ, বুঝতে পেরেছো? তাহলে পুরোটাই ছিল বঙ্গ, বঙ্গকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গটা বাংলাদেশ নামে পরিচিত হলো, আর পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থেকে গেল। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার পশ্চিমবঙ্গের নামের অতীত। এরপর দেখো, আমাদের আছে স্বাধীনোত্তর, মানে স্বাধীনতার উত্তর, স্বাধীনতার পরে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের পরিচয়, অথবা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন কিভাবে হয়েছিল, এটা সম্পর্কে আমাদের এখন তোমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ আমাদের স্বাধীনতার সময়ে কটা ছিল এবং স্বাধীনতার পরে কিভাবে একটার সঙ্গে একটা রাজ্য যুক্ত হলো, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, এখানে আমাদের প্রথমেই হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পশ্চিমবঙ্গে কোনো রাজ্য, পশ্চিমবঙ্গ নামে কিন্তু কোনো রাজ্য ছিল না। তখন অবিভক্ত বঙ্গদেশ নামে পরিচিত ছিল। স্বাধীনতার সময় এই বঙ্গদেশ দ্বিখণ্ডিত হয় এবং পশ্চিমবঙ্গের অংশ নিয়ে হয় পশ্চিমবঙ্গ। এই সময় পশ্চিমবঙ্গের আয়তন ছিল 78,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, বর্তমানে কিন্তু এর আয়তন আরও বেড়েছে। কিভাবে বেড়েছে সেটা বলছি। এরপর থেকে বিভিন্ন সময়ে রাজ্যের পুনর্গঠন হয়ে বর্তমানে এর আয়তন দাঁড়িয়েছে দেখো 88,752 কিলোমিটার, অর্থাৎ 78,000 থেকে 88,752 বর্গ কিলোমিটারে আমাদের বর্তমান আয়তনটা পৌঁছেছে। এবারে নামকরণ বলছে, পশ্চিমবঙ্গের বঙ্গ বা বাংলা নামকরণের উৎসটি অজ্ঞাত হলেও এটি প্রচলিত মত অনুসারে খ্রিস্টপূর্ব 1000 অব্দে এই অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় উপজাতির ভাষা থেকে কিংবা প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে বঙ্গ নামের উৎপত্তি হয়েছে, বুঝতে পেরেছ? এরপর দেখো সংক্ষিপ্ত ইতিহাস। পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত ইতিহাস বলছে, বৃহত্তর বঙ্গ সভ্যতার সূচনা হয় আজ থেকে 4000 বছর আগে। অর্থাৎ আমাদের যে বঙ্গ সভ্যতা বা বাঙালির যে সভ্যতা, এটা কিন্তু তোমার শুরু হয়েছে 4000 বছর আগে। পশ্চিমবঙ্গ রাজ্যটি একসময় প্রাচীন বঙ্গ, রাঢ়, পুণ্ড এবং শুঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 2য় শতকে অশোক, তাহলে সম্রাট অশোক এই অঞ্চল জয় করেন, এবং 4র্থ শতকে অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহলে প্রথমে ছিল অশোকের অন্তর্ভুক্ত। 3য়োদশ শতকে এখানে সুলতানি সাম্রাজ্যের আধিপত্য বিস্তার হয়। এরপর অষ্টাদশ শতকে পশ্চিমবঙ্গ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে আসে, এবং ব্রিটিশ আমলেই বিংশ শতকের প্রথম অবধি কলকাতা ছিল ভারতের রাজধানী। এটা ছিল 1911 সাল পর্যন্ত, বুঝতে পারছো? 1911 সাল পর্যন্ত ছিল তোমার ব্রিটিশ রাজ্যের কলকাতা ছিল ভারতের রাজধানী। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতিতেই একসময় স্পষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের সীমানা। পরে 1947 সালে ব্রিটিশ বাংলাদেশে প্রদেশে ধর্মের ভিত্তিতে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ রাজ্যটি আত্মপ্রকাশ করে। সেই সময় আইনজীবী র্যাডক্লিফ ব্রাউন এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারিত হয়। তাহলে এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে বলছে রাজনৈতিক গঠন এবং সীমানা পরিবর্তন। দেখো, এই যে তোমার পশ্চিমবঙ্গ 1947 সালে যে আয়তনটা ছিল সেটা আমি বললাম যে তার পরিবর্তন হয়ে বর্তমানে সেটা 88,752 বর্গ কিলোমিটার এসেছে। এই যে পুনর্গঠন 1947-এর পর থেকে, সেইগুলো
সেগুলো এখানে এবারে আমাদেরকে আলোচনা করতে হবে যে কী কী যুক্ত হয়েছে, কী কী বিযুক্ত হয়েছে। তাহলে দেখো প্রথমে 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ যে ইসলামপুর বলে যে জায়গাটা আছে, এই ইসলামপুরটা ছিল আগে বিহারের, এখন কিন্তু এটা বেঙ্গলের অন্তর্ভুক্ত হয়েছে। এরপর 1949 সালে ফরাসি অধিকৃত গৌরহাটি এবং চন্দননগর, চুঁচুড়া চন্দননগর হুগলি জেলার, হ্যাঁ, কলকাতা গেলে আমাদেরকে যেটা অতিক্রম করে যেতে হয় বা কলকাতার উপকণ্ঠে অবস্থিত এই চন্দননগরটা কিন্তু 1949 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, আগে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না। তারপর 1950 সালে তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে এত মধু আছে যে স্বাধীনতার পরে প্রতি বছর একটা করে প্রদেশ কিন্তু যুক্ত হতে থাকছে। দেখো 1948 যুক্ত হয়েছে ইসলামপুর, 49 যুক্ত হলো গৌরহাটি চন্দননগর, 1950 সালে যুক্ত হলো দেশীয় রাজ্য কোচবিহার, যেটা উত্তরবঙ্গের দিকে অবস্থিত। কোচবিহারটা তোমার যুক্ত হলো 1950 সালে। তারপরে কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি। 1956 সালে বলছে ভারত সরকারের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে বিহারের পূর্ণিয়া জেলার পূর্বাংশ বাংলা ভাষাভাষী অঞ্চলকে পশ্চিমবঙ্গের যুক্ত করে মহানন্দা করিডোর তৈরি করা হয়। অর্থাৎ বিহারের পূর্ণিয়া জেলার অংশটা কিন্তু তোমার যুক্ত হয় আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে। আবার 1956 সালে আরেকটা হয় কি, বলছে পূর্বতন বিহার রাজ্যের বর্তমান ঝাড়খণ্ড, হ্যাঁ, দক্ষিণ পূর্ব মালভূমি জেলার পুরুলিয়া নামক অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। তাহলে পুরুলিয়া কিন্তু 1956 সালের আগে পর্যন্ত ছিল ঝাড়খণ্ড বিহারের অন্তর্গত, বর্তমানে যেটা ঝাড়খণ্ড বিহারের অন্তর্গত ছিল। এবং আমি তোমাদের বলে রাখি যে তথ্যটা এখানে দেওয়া নেই সেটা হচ্ছে কাটিহার বলে একটা জায়গা আছে বিহারের, এই কাটিহার জায়গাটি কিন্তু বেঙ্গলের অন্তর্গত ছিল। এই কাটিহারটাকে তখন বিহারকে দিয়ে দেওয়া হয়। দুটোই কিন্তু 1956 সালে ওই বিধানচন্দ্র রায়ের আমলে কিন্তু এই কাজটা হয়েছিল। পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হলো এবং কাটিহার যে তোমার জেলাটা আছে সেটাকে তোমার বিহারকে দিয়ে দেওয়া হলো। তাহলে এটা 1956 সালে হলো। এরপর দেখো 1986 সালে কি হলো, 24 পরগনা জেলাকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুটি জেলাতে ভাগ করা হলো। দেখো এই 1956 পর্যন্ত যা যোগ বিয়োগ সেটা তো হয়ে গেল, অর্থাৎ বর্তমান যে আয়তন আমাদের 88,752 বর্গ কিলোমিটার, এটা কিন্তু 1956 সালেই শেষ হয়ে যায়। এরপরে কি হলো, এরপর থেকে আমাদের প্রশাসনিক সুবিধার জন্য যে রাজ্যগুলো আছে সেগুলোকে, জেলাগুলো আছে সেগুলোকে ছোট ছোট করা হলো। প্রথমেই কি হলো 1986 সাল, এই 1986 সাল থেকে কিন্তু এবারে কি হলো, আমাদের অভ্যন্তরের যে জেলা, অর্থাৎ প্রায় 14টা জেলা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যাত্রা শুরু হয় এবং সেইগুলো এবারে ভাঙতে ভাঙতে বর্তমানে 23টা কী করে এলো, সে তার যাত্রা কিন্তু 1986 থেকে শুরু হলো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 1986 সালে বলছে 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুটো জেলায় ভাগ করা হলো, অর্থাৎ একটা জেলা বাড়লো। তারপরে 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর করা হলো। 2002 সালে মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভাগ করা হলো। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গের ইংরাজি নাম ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে পশ্চিমবঙ্গ করা হবে। 2014 সালে জলপাইগুড়ি জেলাকে ভাগ করে আলিপুরদুয়ার নামে একটি নতুন জেলা গঠন করা হলো। 2017 সালে ফেব্রুয়ারি মাসে দার্জিলিং জেলার কালিম্পং 1 এবং কালিম্পং 2 এবং গরুবাথান, অর্থাৎ 3টে ব্লক, একটা হচ্ছে তোমার কালিম্পং 1, কালিম্পং 2 এবং গরুবাথান, এই 3টি ব্লক নিয়ে 21তম জেলা কালিম্পং গঠিত হলো। বুঝতে পেরেছ? তারপরে 2017 সালেই দেখো 3টে ভাগ হয়েছে, একটা হচ্ছে কালিম্পং সৃষ্টি হলো, 2 নম্বর ঝাড়গ্রাম হলো, মেদিনীপুরকে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে ঝাড়গ্রাম হলো। আবার 2017 সালে দেখো পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ বর্ধমান বলে যে একটাই জেলা ছিল সেটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান। তাহলে দেখো 2017 সালে কিন্তু নতুন 3টে জেলার উদ্ভাবন কিন্তু করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে হলো। তাহলে এইটা গেল আমাদের পশ্চিমবঙ্গের জেলার পুনর্গঠন। ঠিক আছে, এবং বর্তমানে 23টি জেলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে। তাহলে এইটা গেল আমাদের পুনর্গঠন সম্পর্কে আলোচনা। এরপর দেখো বর্তমানে 2025 পশ্চিমবঙ্গে কয়টি জেলা, এটা তো আমি বলেই দিলাম 23টি জেলা, এবং কয়টি প্রশাসনিক বিভাগ, প্রশাসনিক বিভাগ আছে আমাদের 5টি। প্রশাসনিক বিভাগ সম্পর্কে পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরপর দেখো পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলা হয় কেন? আমাদের পশ্চিমবঙ্গকে কিন্তু পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলছে, অর্থাৎ ভারতের পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলো আছে, সে বিহার বলো, ঝাড়খণ্ড বলো, পশ্চিমবঙ্গ বলো, তারপর আমাদের এই যে সমস্ত রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গকে কিন্তু পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলা হয়। অথবা আরও একটা প্রশ্ন আসে যে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের গুরুত্ব লেখো, এরকম আসতে পারে। অথবা আসতে পারে যে পশ্চিমবঙ্গকে একটি উন্নত রাজ্য হিসাবে বিবেচনা
করা হয় কেন, অর্থাৎ পশ্চিমবঙ্গকে কিন্তু একটা উন্নত রাজ্য হিসাবে বিবেচনা করা হয়, তার কারণটা কি? তাহলে এই যে তোমার প্রশ্নগুলো আছে এগুলো সবগুলোর একটাই উত্তর হবে, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ কি কি গুরুত্ব পশ্চিমবঙ্গের আছে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে বলছে ভারতের পূর্ব দিকে অবস্থিত, 3 দিক স্থল এবং 1 দিক জল দ্বারা বেষ্টিত। 3 দিকেই কিন্তু স্থল আছে, 1 দিক জল দ্বারা বেষ্টিত, অর্থাৎ সুন্দরবনের দিকটা জল দ্বারা বেষ্টিত। পশ্চিমবঙ্গ রাজ্যের ভৌগোলিক গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রথম যে গুরুত্বটা সেটা হচ্ছে আয়তন এবং জনসংখ্যা। তাহলে আয়তনে ত্রয়োদশ হলেও, ত্রয়োদশ মানে 13 নম্বরে হলেও জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে চতুর্থ এবং জনঘনত্ব অনুসারে দ্বিতীয়। বুঝতে পেরেছ? এটা 2011 অনুযায়ী, কিন্তু বর্তমানে এটা কিন্তু প্রথমেই হয়ে বলতে পারো। 2011 জনঘনত্ব অনুসারে প্রথম স্থানে ছিল তোমার বিহার এবং দ্বিতীয় স্থানে তোমার পশ্চিমবঙ্গ, কিন্তু এখন যদি করা হয় 2025-এ, হ্যাঁ, এটা কিন্তু প্রথম স্থানে চলে আসবে। এরপর দেখো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, বলছে উত্তরে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা, পশ্চিমে বন্ধুর মালভূমি, অবশিষ্ট প্রায় 70% অঞ্চল জুড়ে রয়েছে পলিগঠিত সমভূমি। তাহলে উত্তরের পর্বত আর সামান্য অংশ মালভূমি বাদ দিয়ে গোটাটাই কিন্তু তোমার হচ্ছে পলিগঠিত সমভূমি, অর্থাৎ গাঙ্গেয় সমভূমি বলতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এতটাই উর্বর আমাদের যে মালভূমি অঞ্চলটা আছে পশ্চিমবঙ্গের, সেটা তো তোমার ওই ছোটনাগপুর মালভূমির অঞ্চল বিশেষ, অংশ বিশেষ। ওখানে তোমার শিল্পাঞ্চল, যেখানে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল আছে, এবং পার্বত্য অঞ্চল এটা তো আমরা জানি যে উত্তরে তোমার ওই শিলিগুড়ি থেকে একেবারে তোমার দার্জিলিং, এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের অন্তর্গত, ওটা পার্বত্য অঞ্চল। আর বাকি যেটা তোমার আমাদের আছে এগুলো সবই কিন্তু গাঙ্গেয় এবং উর্বর প্রকৃতির সমভূমি অঞ্চল। এখানে চাষবাস কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। তারপর দেখো নদ নদী। নদ নদী কী বলছে? পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। এখানকার প্রধান নদী ভাগীরথী, হুগলি, অর্থাৎ গঙ্গা, যেটাকে আমরা গঙ্গা বলে চিনি। পশ্চিমবঙ্গের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাগীরথী, হুগলি। এই রাজ্যে বরফ গলা জলে পুষ্ট। গঙ্গা, তিস্তা, তোরসা। 1 নম্বর হচ্ছে বরফ গলা জলে পুষ্ট কী কী নদী আছে হলো। এবার বৃষ্টির জলে পুষ্ট নদী কী কী আছে? অজয়, দামোদর, ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, এগুলো হচ্ছে তোমার বৃষ্টির জলে পুষ্ট। আর জোয়ারের জলে পুষ্ট নদী কোনগুলো? যেগুলো তোমার সুন্দরবন অঞ্চলে দেখা যায়, অর্থাৎ পিয়ালি, মাতলা, গোসাবা, এই 3 প্রকার নদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের একটা ক্ষুদ্র প্রতিরূপ, অর্থাৎ পুরো ভারতবর্ষে যা পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সবই পাওয়া যায়। আবার পুরো ভারতবর্ষে যা পাওয়া যায় গোটা বিশ্বেও কিন্তু সেই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। তাহলে যাই হোক, এবার দেখো তারপর আছে জলবায়ু। জলবায়ু সম্পর্কে আমরা কি বলতে পারি? পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজমান, ঋতু বৈচিত্র্য দেখা যায়। মৃত্তিকা কি? অধিকাংশ স্থান জুড়ে রয়েছে উর্বর পলিমাটি, যেটা গাঙ্গেয় পলিমাটি। বুঝতে পেরেছো? তারপর আছে স্বাভাবিক উদ্ভিদ, বলছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, সমভূমি এবং মালভূমি অঞ্চলের পর্ণমোচী অরণ্য এবং পার্বত্য অঞ্চলের সর্বলীয় অরণ্য গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদ কি? ধান, পাট, মাছ উৎপাদনে প্রথম, চা উৎপাদনে দ্বিতীয়। এছাড়াও গম, যব, ভুট্টা, তৈলবীজ, আলু, বিভিন্ন প্রচুর সবজি কিন্তু এখানে চাষ করা হয়। খনিজ সম্পদ কি কি আছে? কয়লা উত্তোলনে ষষ্ঠ। এছাড়া চুনা পাথর, ম্যাঙ্গানিজ প্রভৃতি কিন্তু এখানে পাওয়া যায়। শিল্প, এখানে দেখো পাট শিল্প আছে পশ্চিমবঙ্গে প্রথম। পাট শিল্প কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম, এবং ভারতের প্রথম যে তোমার কাপড়ের কল, সেটা কিন্তু কলকাতার ঘুষুড়িতেই কিন্তু প্রথম স্থাপিত করেছিল ইস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট। হ্যাঁ, চা শিল্প, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প প্রভৃতি এখানে অগ্রগণ্য। এবার যোগাযোগ ব্যবস্থা দেখো, ভারতের প্রধান প্রধান যাত্রাপথ যেমন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব রেলপথ, দমদম বিমানবন্দর। দমদমে কোন বিমানবন্দর আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এবং 2, 6, 34, 35, 41 নম্বর জাতীয় সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম। ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর হচ্ছে কলকাতা। প্রথম কি? প্রথম হচ্ছে মুম্বাই। ঠিক আছে? পূর্ব ভারতের এবং শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ভারতের মধ্যে এই রাজ্যতেই প্রথম কিন্তু মেট্রো রেল চালু হয়। এটা কোন সালে হয়েছিল? 1984 সালে প্রথম মেট্রো রেল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই চালু হয়েছিল ভারতবর্ষের মধ্যে। তারপরে হয় দিল্লি। তারপর দেখো পর্যটন, বলছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডার, শৈল শহর দার্জিলিং, দীঘা, শঙ্করপুর, মন্দারমণির সৈকতভূমি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর সংস্কৃতি কী কী আছে? বলছে পুরুলিয়ার ছৌ নাচ, রাঢ় বাংলার বাউল গান বঙ্গ সংস্কৃতির স্পন্দন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুর্গাপুজো, ঈদ, বড়দিন সমাদরে পালিত হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্ব। তাহলে
এইটা পড়লেই কিন্তু তোমাদের মোটামুটি এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এবং একই সঙ্গে 3-4টে প্রশ্নের উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা হয়ে গেল। এবারে 5 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা কি বলছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির পরিচয় দাও। তাহলে দেখো, প্রশাসনিক কাজ চালানোর জন্য পশ্চিমবঙ্গকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, বা প্রশাসনিক সুবিধার জন্য কি কি সুবিধা সেটা আমি আলোচনা করছি। এখন প্রশাসনিক ভাগগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখো, প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ আছে? প্রথমে আছে তোমার প্রেসিডেন্সি বিভাগ। এই দেখো, এই 6টার মধ্যে সবই আছে। প্রথম হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, তারপর হচ্ছে বর্ধমান বিভাগ, তারপর আছে জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। তো দেখো, আমরা পশ্চিমবঙ্গকে যদি উত্তর থেকে দক্ষিণে ভাগ করি তাহলেই কিন্তু প্রথমে পাবো আমরা জলপাইগুড়ি বিভাগ, তারপরে পাবো মালদা বিভাগ, তারপরে পাবো বর্ধমান বিভাগ, তারপরে মেদিনীপুর বিভাগ এবং তোমার সবশেষে মাঝে রয়েছে তোমার প্রেসিডেন্সি বিভাগ। তাহলে এরকম করে 5টা ভাগে তোমার ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কি কি আছে? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং নদিয়া। ঠিক আছে, তাহলে এগুলো গেল তোমার কলকাতার প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। বর্ধমান বিভাগের মধ্যে কি কি আছে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি। এরপর জলপাইগুড়ি বিভাগের মধ্যে আছে তোমার জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং। মালদা বিভাগের মধ্যে কি কি আছে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আর মেদিনীপুর বিভাগের মধ্যে কি কি আছে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই মানে প্রত্যেকটাতে তোমার ওই মোটামুটি তোমার 4টে করে দেওয়া আছে। তাহলে 4×4 = 16, আর এই লাস্টে যেটা আছে এইটাতে আছে তোমার 5টা। পূর্ব, পশ্চিম, বাঁকুড়া এবং পুরুলিয়া। বাকিগুলো তো সব 4টে। এই দেখো, 1 2 3 4 5, প্রথমত 5টা আছে, তারপরে 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, অর্থাৎ দুটোতে আছে তোমার 5টা আর 3টেতে আছে তোমার 4টে করে। এইবারে দেখো, আমি তোমাদের এখানে ছবিটা দেখাই। প্রথমেই এই দেখো, আমরা যদি ছবিটা দেখে আলোচনা করি তাহলে প্রথমেই দেখো উত্তরে যেটা আছে এইটা হচ্ছে তোমার জলপাইগুড়ি বিভাগ। বুঝতে পারছো? যেহেতু ছবিতে দেওয়া আছে জলপাইগুড়ি বিভাগ, একদম এই যে ব্রাউন কালার যেটা নীল রঙের যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার জলপাইগুড়ি বিভাগ। তারপরে আছে মালদা বিভাগ। বুঝতে পারছো? মালদা বিভাগটা এরকম ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ তোমরা যদি মুখস্থ মনে রাখার সুবিধার্থে এই পুরো ম্যাপটাকে যদি মনে করো তাহলে সব থেকে উত্তরে পড়ছে তোমার জলপাইগুড়ি বিভাগ, তারপরে পড়ছে তোমার মালদা বিভাগ, তারপরে পড়ছে তোমার বর্ধমান বিভাগ, নেক্সট হচ্ছে তোমার প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। এই 5টা ভাগে ভাগ করছে। দেখো, সবগুলোই কিন্তু প্রশাসনিক কাজের জন্য এগুলোকে ভাগ করা হয়েছে। এরপর দেখো, আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে প্রশাসনিক বিভাগকরণের সুবিধাগুলি কি কি? অর্থাৎ আমরা এই যে প্রশাসনিক বিভাগ করছি, এই প্রশাসনিক বিভাগের কি কি সুবিধা পাওয়া যায়? তাহলে দেখো, মোটামুটি প্রশাসনিক বিভাগের সুবিধা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির মধ্যে প্রতিটি জেলার মধ্যে সুশৃঙ্খল শাসন ব্যবস্থা গড়ে তোলা। দেখো, কোনো কিছু একটা হলেই যদি আমাকে দিকে কলকাতার মুখাপেক্ষী হতে হয় প্রশাসনিকের কাজের জন্য, তাহলে কিন্তু সেটা খুবই মুশকিল। তাহলে কি হলো, এই অসুবিধাটা দূর করার জন্য কি করলো, পুরো রাজ্যটাকে তোমার 5টা প্রশাসনিক ভাগে ভাগ করে দিল। তাহলে সুশৃঙ্খল প্রশাসন ব্যবস্থা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক বিভক্তকরণের মাধ্যমে বৃহত্তর পশ্চিমবঙ্গ রাজ্যের শাসন ভাগ অনেকাংশে লাভব হয়। 3 নম্বর কি, প্রতিটি জেলার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি প্রভৃতির উন্নয়নমুখী কার্যাবলী পরিচালনা প্রশাসনিক বিভক্তকরণের মাধ্যমে সহজতর হয়েছে। তাহলে এটা গেল তোমার প্রশাসনিক বিভাগের সুবিধা। তারপরে দেখো, আমাদের যেটা জানতে হবে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির নাম লেখো। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে আছে তার প্রতিবেশী দেশগুলি কি কি আছে এবং রাজ্যগুলি কি কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, প্রতিবেশী দেশ কি আছে? পূর্ব দিকে আছে বাংলাদেশ, উত্তরে আছে ভুটান এবং উত্তর পশ্চিমে আছে নেপাল। অর্থাৎ এই 3টে দেশের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বাউন্ডারি বর্তমান। প্রথম হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ভুটান, তারপর হচ্ছে তোমার নেপাল। বাংলাদেশ আছে পূর্ব দিকে, উত্তরে আছে ভুটান এবং উত্তর পশ্চিমে আছে নেপাল। এবার প্রতিবেশী রাজ্য কি কি আছে দেখো। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সীমানায় প্রতিবেশী রাজ্যগুলি হলো, দক্ষিণ পশ্চিমে আছে উড়িষ্যা, পশ্চিমে আছে বিহার এবং ঝাড়খণ্ড, উত্তর পূর্বে আছে আসাম এবং উত্তরে সিকিম। আরও একটা প্রতিবেশী রাজ্য আছে, সেটা হচ্ছে ত্রিপুরা। যদিও তার সঙ্গে বাউন্ডারি নেই, কিন্তু প্রতিবেশী রাজ্যের মধ্যে ত্রিপুরা পড়ে। কেন পড়ে সেটা আমি তোমাদের কিছুক্ষণ পর আলোচনা করছি। এছাড়া পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত না হলেও, এই দেখো লেখাই আছে, না হলেও ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে ধরা হয়। তাহলে এটা গেল তোমার প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য। এরপরের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত না হলেও ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কেন? তাহলে যে প্রশ্নটা বলছিলাম সেই প্রশ্নটার উত্তরই কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার দেখো কি বলছে,
পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে প্রধান মিল হলো উভয়ের রাজ্যের ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ ত্রিপুরার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরা পশ্চিমবঙ্গবাসীরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলি। এছাড়া এই দুই রাজ্যের মধ্যে নানান সামাজিক এবং সাংস্কৃতিক মিল থাকার জন্য এবং বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে ওঠার জন্য ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, যদিও এর সঙ্গে কিন্তু কোনো বাউন্ডারির মিল নেই। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এরপরে দেখো কি আছে, বলছে বঙ্গের কলকাতা পূর্ব ভারতের দ্বার স্বরূপ কাজ করে চলেছে, উক্তিটির ব্যাখ্যা দাও। অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতাটা কিন্তু কলকাতা কি, কলকাতা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ক্যাপিটাল। তাহলে এই ক্যাপিটালটা বলছে পূর্ব ভারতের দ্বার মানে দরজা হিসাবে কিন্তু কাজ করে চলেছে, এইটার তোমার ব্যাখ্যা দিতে বলেছে। তাহলে দেখো কি হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পূর্ব ভারতের দ্বারের মতো কাজ করে চলেছে, অর্থাৎ দরজার মতো কাজ করে চলেছে। এ কথা বলার কারণ কি, প্রথম হচ্ছে কলকাতা বন্দর, দ্বিতীয় হচ্ছে বিমানবন্দর, আর 3 নম্বর হচ্ছে সড়ক পথ, এই তিনটের জন্য। ঠিক আছে, তাহলে কলকাতা বন্দর কি বলছে, কলকাতা বন্দর বর্তমানে পূর্ব ভারতের বৃহত্তম বন্দর, নেপাল, ভুটান প্রভৃতি দেশ এই বন্দরের উপর নির্ভরশীল। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে পণ্য বিনিময় ও যাত্রী চলাচল কলকাতা বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, 2 নম্বর কি, বিমানবন্দর বলছে কলকাতায় অবস্থিত বিমানবন্দর যেমন বহু দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তেমনি পূর্ব ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যের মাধ্যমে যাতায়াত করা যায়, তাই একে পূর্ব ভারতের দ্বার বলা হয়। কোন বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তারপর আছে সড়ক পথ, বলছে বিভিন্ন জাতীয় সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক দ্বারা পূর্ব ভারতের বহু অংশের সঙ্গে যুক্ত। তাহলে এটার জন্যই কিন্তু তোমার পূর্ব ভারতের দরজা বলা হয় কলকাতাকে, বুঝতে পেরেছো। বিমানবন্দর যদিও তোমার অনেকগুলোই আছে, কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ওই একটাই, অর্থাৎ সমস্ত দেশের সঙ্গে এবং বিদেশের সঙ্গেও কিন্তু তোমার যোগাযোগ কিন্তু হয় ওই আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে। এরপর দেখো হয়ে এলো, এরপর দেখো শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে কেন। তাহলে আমরা কলকাতা সম্পর্কে তো পড়লাম, এরপরে দেখো পরবর্তী যে শহরটা সেটা হচ্ছে শিলিগুড়ি, যেটা আমাদের উত্তরবঙ্গে অবস্থিত। সেই শিলিগুড়িকে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলছে কেন, কেন বলছে, তার কারণ হচ্ছে উত্তর পূর্ব ভারতের সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড রাজ্যগুলির সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের সংযোগ রক্ষা করে চলে শিলিগুড়ি শহরটি। এই শহরটির মাধ্যমেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন দ্রব্যের আদান প্রদান ঘটে। এই কারণে শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তাহলে এটা গেল তোমার শিলিগুড়ির গল্প। এরপর দেখো আছে, বলছে 3 বিঘা করিডোর কি এবং ছিটমহল বিনিময় কি। তাহলে প্রথমে 3 বিঘা করিডোর এবং ছিটমহল বিনিময় দুটো জিনিস আমরা জানি। তাহলে 3 বিঘা করিডোরটা আমি তাহলে প্রথমে পড়ি। 3 বিঘা করিডোর জিনিসটা কি, দেখো এটা টিকা আসতে পারে। বলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলের 3 বিঘা জমি, অর্থাৎ কুচবিহারের 3 বিঘা জমি, তুমি অঞ্চলটা ছেড়ে দাও, এখানে শুধু মনে রাখো কোচবিহার জেলার 3 বিঘা জমি ভারত সরকার 1992 সালে 26 জুন বাংলাদেশ সরকারকে অনির্দিষ্টকালের জন্য লিজ দিয়েছে বাংলাদেশের দহগ্রাম এবং পানিবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য। হ্যাঁ, বাংলাদেশের এই দুটো দহগ্রাম এবং পানিবাড়ি এই দুটো ছিটমহলের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য কুচবিহারের ওই 3 বিঘা জমি কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারকে অনির্দিষ্টকালের জন্য লিজ দিয়েছে। এই সংকীর্ণ একফালি জমি 3 বিঘা করিডোর নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তের এই অংশ ছিটমহল নামে পরিচিত। তাহলে ছিটমহল যদি তোমার প্রশ্ন আসে তাহলে কিন্তু এইটাই তোমাকে বলতে হবে যে 3 বিঘা যে করিডোর কোচবিহার জেলার সেটাই কিন্তু হচ্ছে তোমার ছিটমহল। হ্যাঁ, তাহলে এরপরে আমাদের কি করতে হচ্ছে, তাহলে আমরা একদিকে বলতে পারি 3 বিঘা করিডোর, এটা কিন্তু আবার অন্যরকমভাবে আমরা অবলিক দিয়ে কিন্তু ছিটমহল লিখতে পারি, বুঝতে পেরেছো। ছিটমহল যা 3 বিঘা করিডোর কিন্তু তাই। এরপরে দেখো কি আছে, ছিটমহল বিনিময়। তাহলে আমাদের যে 3 বিঘা করিডোর বা ছিটমহলটা কিন্তু
আগে ছিল, বর্তমানে কি হয়েছে তোমার এই ছিটমহলটাকে বিনিময় করা হয়েছে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে তাদের সুবিধার জন্য। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের যৌথ পরিকল্পনা ছিল এবং সেই যৌথ পরিকল্পনাটাকে কিন্তু নিজের নিজের মতো ভাগ করে নেওয়া হয়েছে। সেটা কখন হয়েছে বলছে, ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অনেকগুলি ছিটমহল ছিল। ওই যে তোমার 3 বিঘা করিডোর বলছো, ওই 3 বিঘা করিডোরের মধ্যে কিন্তু অনেকগুলো তোমার ছিটমহল ছিল। 2015 সালে 7 মে ভারতীয় পার্লামেন্টে আইন পাসের মাধ্যমে এগুলির বিনিময়ের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে 6 জুন 2015 সালে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকায় চুক্তি স্বাক্ষর করে এবং ঠিক হয় যে ভারতে 51টি এবং জমির পরিমাণ হচ্ছে 7,110 একর এবং বাংলাদেশ 110টি, যার জমির পরিমাণ হচ্ছে 17,160 একর ছিটমহল পাবে। 31 জুলাই 2015 সালে রাত্রি 12টায় ছিটমহল বিনিময়ের কাজ সম্পূর্ণ হয়। তাহলে দেখো, ছিটমহল এবং ছিটমহল বিনিময় দুটোই করা হলো। যদি শুধুমাত্র ছিটমহল বলে তাহলে কিন্তু দুটোই তোমাদেরকে লিখতে হবে, আর এইটা লিখলেও হবে, আর ছিটমহল বিনিময় বললে কিন্তু ওই 2015 সালের উল্লেখ করতে হবে। এরপরে যেটা আছে দেখো, বলছে জিটিএ এবং ডিজিএইচসি এর মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের বলে রাখি, প্রথমে ওই আমাদের যে গোর্খাল্যান্ড দার্জিলিং যেটা আছে সেখানে প্রধানত বসবাস করে গোর্খারা। হ্যাঁ, এটা যদিও পশ্চিমবঙ্গ, আমাদের বাঙালিরা এখানে বেশি থাকি বঙ্গ নামের, যার জন্য কি হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু আছে গোর্খারা। অর্থাৎ ওদের কিন্তু একটু আচার আচরণ বলো, তাদের জীবনযাত্রা বলো একটু আলাদা, যার জন্য ওদিকে কিন্তু আলাদাভাবে একটা ইয়ে করে দেওয়া হয়েছিল। সেটা বলছে ডিজিএইচসি, যার পুরো নাম হচ্ছে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। ঠিক আছে, ওই গোর্খাদের জন্য শুধুমাত্র পাহাড়িবাসী যে দার্জিলিংবাসী তাদের এটা ছিল ডিজিএইচসি, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। পরবর্তী সময়ে ওইখানে থেকে কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে গঠন করা হয় কি জিটিএ। দুটো জিনিস কিন্তু একই, এটা ছিল পুরনো, এটা ছিল নতুন। এটাতে সুযোগ সুবিধা কিছু কম আছে এবং সেটা পরিবর্তন করে জিটিএ গঠন করা হয়, যার পুরো নাম হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটোর মধ্যে পার্থক্য কী, অর্থাৎ ওই পুরনো এবং নতুন এই দুটোর মধ্যে পার্থক্য কী। তাহলে দেখো আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। বলছে কেন্দ্র রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা, এটা কিন্তু হচ্ছে তোমার ওই দার্জিলিংয়ের একটা দল, রাজনৈতিক দল। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের উপস্থিতিতে 2011 সালে 18 জুলাই দার্জিলিং জেলায় সুখনার পিনটেল ভিলেজ দার্জিলিং পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসন সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে হয়েছিল। এর ফলে গঠিত হবে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ, যা পূর্বতন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল থেকে অনেক বেশি ক্ষমতা এবং স্বাধীনতা প্রাপ্ত। দুটোর মধ্যে পার্থক্য কী দেখো, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম যেটা বলছে সরকারের প্রতিনিধিত্ব অনেক কম জিটিএতে, 50 সদস্যের মধ্যে 5 জন, আর এখানে কি সরকারের প্রতিনিধিত্ব অনেক বেশি ছিল, 42 জন সদস্যের মধ্যে 24 জন থাকতো সরকারি। এরপর কি এখানে 59টি দপ্তর ছিল, এখানে আছে তোমার 19টি দপ্তর। এটা 30 স্তর পঞ্চায়েতের উপর আছে জিটিএ, এর ভূমিকা ছিল 30 স্তর পঞ্চায়েতের জেলা পরিষদের। এখানে আসন সংখ্যা বেড়ে হয়েছে 45, আগে আসন সংখ্যা ছিল তোমার 28। তারপর হচ্ছে কেন্দ্র রাজ্যের টাকা স্বাধীনভাবে খরচা করতে পারবে, বুঝতে পেরেছো? অর্থাৎ কেন্দ্র থেকে যে টাকাটা আসে সেটা কিন্তু জিটিএ স্বাধীনভাবে খরচ করতে পারবে। আর এইটাতে কী ছিল, প্রকল্প অনুযায়ী কেন্দ্র বা রাজ্য টাকা দিত, অর্থাৎ স্বাধীনতা কিন্তু ছিল না। এরপরে বলছে তরাই এবং ডুয়ার্সের কিছু অংশ আওতায় আসার পথ খোলা হয়। এখানে আওতায় ছিল শুধুমাত্র পাহাড়ি এলাকা। ঠিক আছে, তাহলে এই কতগুলো পার্থক্য কিন্তু এই দুটোর মধ্যে ছিল। এরপরে কি আছে দেখো, নেপাল এবং ভুটান কলকাতা বন্দরের ওপর একান্তভাবে নির্ভরশীল কেন? নেপাল এবং ভুটান যে দুটো দেশ আছে তারা কিন্তু একান্তভাবে তোমার কলকাতা বন্দরের উপর বা পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। তার কারণ ওখানে কিন্তু কোনো সমুদ্র পথ নেই, তাকে কলকাতা বন্দরের উপরে কিন্তু নির্ভরশীল হতে হয়। তার জন্য দেখো কি বলছে, নেপাল এবং ভুটানের অবস্থান ভারতের উত্তর পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে। এই দুটি দেশ স্থলবেষ্টিত হওয়া, এখানে কোনো সামুদ্রিক বন্দর নেই, এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ এখানে যেহেতু কোনো সামুদ্রিক বন্দর নেই, তাদেরকে কলকাতার সামুদ্রিক বন্দরের উপর নির্ভরশীল হতে হয়। ফলে আমদানি রপ্তানির জন্য দুই দেশকেই কলকাতা বন্দরের উপর একান্তভাবে নির্ভর করতে হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার উত্তর। এরপরে কি আছে দেখো,
বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলার নাম কি? বৃহত্তম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, ক্ষুদ্রতম হচ্ছে তোমার কলকাতা। এরপর দেখো প্রতিবেশী রাজ্য এবং রাষ্ট্রগুলির মধ্যে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আলোচনা করো। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের যে তোমার ওই রাজ্য এবং জেলা ইয়েগুলো আছে, রাষ্ট্রগুলি আছে, রাষ্ট্র মানে দেশ, হ্যাঁ, রাজ্য এবং রাষ্ট্রগুলি আছে, তাদের মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আমাদের কি আছে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে দেখো এখানে বলছে যে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সম্পর্ক। প্রথমে রাজ্যগুলি সম্পর্কে আলোচনা করছি, তারপরে রাষ্ট্র বা দেশের সম্পর্কে আলোচনা করব। তাহলে রাজ্যগুলি দেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেমন লোহা করি, কয়লা, অভ্র, বক্সাইট, চুনাপাথর প্রভৃতি এবং খাদ্যদ্রব্য যেমন চাল, গম, সরিষা, রেডি প্রভৃতি পশ্চিমবঙ্গে আমদানি করা হয় এবং ঔষধ, নানা রকমের যন্ত্রপাতি, কাঁচ এইসব রাজ্যে রপ্তানি করা হয়। তারপরে 2 নম্বর কি আছে, বলছে অসমের চা, কমলালেবু, কাঠ, কাঁচা পাট এবং সিকিমের ফল, বড় এলাচ, মূল্যবান কাঠ প্রভৃতি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে রেলপথ, সড়কপথ ও বিমানপথে ভারতের অন্যত্র পাঠানো হয়। নেক্সট কি আছে, বলছে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির সঙ্গে সড়কপথ, রেলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংযোগ রক্ষা করে চলেছে। শুধু তাই নয়, ওই অঞ্চলের যাবতীয় ভোগ্যপণ্য আমদানি এবং রপ্তানি এবং যোগাযোগ রক্ষার জন্য শিলিগুড়ির ওপর নির্ভরশীল করতে হয়। তাই শিলিগুড়িকে সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে। 4 নম্বর আছে কি, আসামের চা, ঝাড়খণ্ড এবং বিহার, উড়িষ্যার কয়লা, অভ্র, লৌহ করিক, বক্সাইট প্রভৃতি খনিজ দ্রব্য কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তারপর আছে 5 নম্বর কি, এছাড়া প্রতিবেশী রাজ্যগুলি থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গে জীবিকার সন্ধানে এবং পড়াশোনার জন্য আসেন এবং পশ্চিমবঙ্গ থেকেও ওইসব রাজ্য মানুষ জীবিকা নির্বাহ এবং পড়াশোনার জন্য যান। এবার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে, রাষ্ট্র মানে দেশগুলির সঙ্গে সম্পর্ক। প্রথমেই আছে বাংলাদেশ, যার সঙ্গে আমাদের সব থেকে বেশি তোমার আন্তর্জাতিক সীমানা বিদ্যমান। হ্যাঁ, স্বাধীনতার আগে বাংলাদেশ পশ্চিমবঙ্গেরই অবিচ্ছেদ্য অংশ ছিল। ফলে দুই দেশের ভাষা, সভ্যতা, সাহিত্য এবং সংস্কৃতি বহুলাংশে এক বলে উভয় দেশের বিশেষ সুবিধা হয়েছে। 2 নম্বর কি, কলকাতা বন্দর দুই দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক মাধ্যম হিসেবে কাজ করে। 3 কি, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা কাঁচা পাট, মাছ এবং নিউজ প্রিন্ট আর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় খাদ্যশস্য, কয়লা, কলকবজা, যন্ত্রপাতি, লবণ, রাসায়নিক এবং ইঞ্জিনিয়ারিং দ্রব্য, লৌহ ইস্পাত প্রভৃতি। এরপর কি আছে, 4 নম্বর আছে নেপাল। তাহলে এতটা গল্প গেল আমাদের বাংলাদেশের সঙ্গে। এরপর নেপাল এবং ভুটানের সঙ্গে সম্পর্ক আলোচনা করব। বলছে নেপাল, ভুটান দুটি স্থলবেষ্টিত রাষ্ট্র, তাই পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের মাধ্যমেই এই দুটি দেশ যাবতীয় বাণিজ্য চালায়। তারপর কি, নেপাল ভুটান থেকে পশ্চিমবঙ্গে আসে কাঠ, পশম, মৃগনাভি, এলাচ, দারুচিনি, বিভিন্ন ফল ইত্যাদি। আর পশ্চিমবঙ্গ থেকে নেপালে এবং ভুটানে যায় খাদ্যশস্য, বস্ত্র, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি, পাটজাত দ্রব্য, রাসায়নিক দ্রব্যাদি, ওষুধ ইত্যাদি। এবার 6 নম্বর কি আছে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকে অনেক লোক পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা করতে আসেন। 7 নম্বর কি, বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নের জন্য সরকারি উদ্যোগে চালিত বাস, যার নাম হচ্ছে রূপসী বাংলা, এবং কলকাতা এবং ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস নামক ট্রেনেরও চলাচল রয়েছে। আর 8 নম্বর কি আছে, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ভুটানের সঙ্গে ভারত সরকারের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে দেখো চুখা জলবিদ্যুৎ প্রকল্পটা কিন্তু তোমাদের একটু ভালো করে জানতে হবে যে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটা কি। ভুটান এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে গঠিত একটা জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে এটা গেল তোমার সম্পর্ক। এরপর আমাদেরকে জানতে হবে কি, ছোট ছোট কিছু প্রশ্ন, বড় প্রশ্ন তো তোমাদের হয়ে গেল। এরপর দেখো বলছে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য বিচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় ভারতের মধ্যে। বুঝতে পেরেছো, প্রথম স্থানে আছে তোমার জম্মু কাশ্মীর। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি আন্তর্জাতিক বর্ডার আছে জম্মু কাশ্মীরে। তারপরে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ, যেটা বাংলাদেশের সঙ্গে বর্তমান। আর কি আছে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং রাজ্যগুলির মধ্যে আছে ঝাড়খণ্ডের সঙ্গে। এরপর জেলা ভিত্তিক মোট জনসংখ্যা, উত্তর 24 পরগনার জনসংখ্যা কিন্তু সবচেয়ে বেশি কলকাতার থেকেও। তাহলে ভারতের যে সমস্ত জেলা আছে, অর্থাৎ 23টি যে জেলা আছে, তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা আছে তোমার উত্তর 24 পরগনায়। কলকাতাতেও কিন্তু অত জনসংখ্যা নেই, কলকাতাও কিন্তু একটা জেলারই অন্তর্গত। এবং কালিম্পং হচ্ছে সবচেয়ে কম এবং এটা নবীনতম রাজ্য। ওই 2017 সালে কিন্তু কালিম্পং গঠিত হয়। 3টে রাজ্য জেলায় কিন্তু গঠিত হয়, তার মধ্যে কালিম্পং একটা।
এরপর জেলাভিত্তিক জনঘনত্বে কলকাতা প্রথম। এই দেখো জনঘনত্বের দিক থেকে কিন্তু কলকাতা প্রথম এবং কালিম্পং হচ্ছে সবচেয়ে শেষে। পশ্চিমবঙ্গের আয়তন এবং জনসংখ্যা কত? তাহলে দেখো পশ্চিমবঙ্গের আয়তন কত এবং জনসংখ্যা কত, এটা দেখায়। আয়তন হচ্ছে তোমার 88,752। এটা তোমার প্রথমে দেখলাম যে আমাদের যা ছিল পূর্বে স্বাধীনতার সময় তার থেকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এটা হয়েছে 88,752। এবং আয়তনের দিক থেকে ভারত কিন্তু পশ্চিমবঙ্গের স্থান হয়েছে ত্রয়োদশ, অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলো আমাদের ভারতবর্ষে আছে তার 13 নম্বর স্থানে অবস্থান করছে তোমার পশ্চিমবঙ্গ। এবং জনঘনত্বের বিচারে কিন্তু আছে প্রথম বলতে পারো। 2011-তে দ্বিতীয়, অর্থাৎ বিহার তারপরেই, কিন্তু এরপরে যদি জনসংখ্যা হয় তাহলে কিন্তু প্রথমেই হবে। কিন্তু তোমাদেরকে কিন্তু দ্বিতীয়টাই লিখতে হবে যতক্ষণ পর্যন্ত পরবর্তী জনগণনা হচ্ছে। এরপর দেখো পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 2011, দেখতে পাচ্ছ 2011, এখন চলছে 2025, ঠিক আছে। যেহেতু জনগণনা হয়নি তাই এটাই দিতে হবে। সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,13,47,736 জন, অর্থাৎ প্রায় 10 কোটি হবে, ঠিক আছে। তাহলে এরপরে শেষ প্রশ্ন যেটা আমাদেরকে জানতে হবে, পশ্চিমবঙ্গের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান লেখো। তাহলে অক্ষাংশগত অবস্থান কি বলছে? দক্ষিণে 21 ডিগ্রি 31 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27 ডিগ্রি 14 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এবং দ্রাঘিমাংশ অনুযায়ী পশ্চিমে 85 ডিগ্রি 91 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 89 ডিগ্রি 93 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা গেল অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। আর তোমার কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের পানাগড়ের ওপর দিয়ে গেছে, এটা মাথাতে রেখো। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।